রাত দুপুরে হঠাৎ করেই বদ উদ্দেশ্য নিয়ে এবার অনির্বাণের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণ নিজের কাজের উদ্দেশ্যে লিভিং রুমে এসে বসে কাজ করতে থাকে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নীলাঞ্জনা অনির্বাণের কাছে এসে বলতে থাকে যে অনির্বাণ, তা কাজ করছো, খুব বেশি বিজি তুমি। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে না তো নীলু, আমি খুব একটা বিজি না, আসলে অফিসে টুকিটাকি কয়েকটা কাজ ছিল, সেটাই বরঞ্চ ভাবলাম যে সেরে ফেরি। ঘুম যখন আসছিল না তখন নীলু বলতে থাকে যে রীতিমতো ঘুম তো আমারও আসছিল না, বলতে পারো যে রীতিমতো তুমি আমার ঘুম কেড়ে নিয়েছো অনির্বাণ দা। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে তুমি কী সব বলার চেষ্টা করছো, আমি কিছুই বুঝতে পারছি না নীলু। আমি তেমন কেন তোমার ঘুম হারাম করতে যাবো বলো তো, আর আমি তোমার চোখের ঘুম কেন কেড়ে নিতে যাবো বলো তো, কী হয়েছেটা কি? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে জানো তো অনির্বাণ দা, তোমাকে দেখে না যথেষ্ট পরিমাণে আমার হিংসে হয়। আমি সবসময় আফসোস করি যে কেন আমি তোমার মতন একজন জীবনসঙ্গীকে আমার জীবনে পেলাম না। সত্যি আমার রায় দিদিভাই যথেষ্ট পরিমাণে ভাগ্যবান যে রায় দিদিভাইয়ের কপালে এরকম একটা বর জুটেছে। রায় দিদিভাই সত্যি নিজেকে যথেষ্ট পরিমাণে ধন্য মনে করে তোমাকে পেয়ে, আর ধন্য না মনে করার মতো না তো কোনো কিছু নেই। তুমি আসলেই মানুষ হিসেবে এতটাই ভালো যে তোমাকে যদি একবার রায় দিদিভাই হারিয়ে ফেলতো না, ওই যে রায় দিদিভাই বারবার করে ডিভোর্সের দেওয়ার কথা ভাবতে থাকে না, সেটা যদি করতো না রায় দিদিভাই, রীতিমতো রায় দিদিভাই নিজের পায়ে নিজেই কোড়ল মারতো। ভাগ্যিস সেই ডিসিশনটা নেয়নি। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে তাই বলে কি হয়েছে, এটাকে আমার এত প্রশংসা করার কি মানে আছে বলো তো? আমি সেরকম কোনো কিছু না, আসলে আমাকে সম্পূর্ণরূপে যদি কেউ বদলে দিয়ে থাকে সেটা হলো কি তোমার রায় দিদিভাই। রায় ছাড়া আমি সত্যি অসম্পূর্ণ। অন্যদিকে নীলু বলতে থাকে যে কারোর প্রতি এতটা কমিটেড থাকাটা সত্যি একজন পুরুষের পক্ষে কষ্টদায়ক অনির্বাণ দাদাভাই। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ নীলুকে বলতে থাকে যে নীলু, তুমি নিশ্চয়ই নিজের জীবনের কথা ভেবে আফসোস করো তাই না? শোনো, নিজের জীবনে আফসোসের কথা ভেবে কোনো রকম কোনো লাভ নেই, কারণ সেই জীবনটা হয়তো বা তোমার জন্য ছিলই না, তার জন্য হয়তো বা তোমার ভাগ্যে সূর্য জোটেনি, এবং তার থেকে বড় কথা সূর্যের সাথে তোমার সংসার জীবনটা হয়তো বা এতটুকুই ছিল, তার জন্য হয়তো বা তোমাদের সম্পর্কটা ভেঙে গিয়েছে। তোমাদের সম্পর্কের মধ্যে যে পরিমাণে তিক্ততা চলে এসেছিলো, তারপরে তোমাদের সম্পর্কটা না টেকাটাই স্বাভাবিক। তাই তুমি শুধু শুধু রায়কে এর জন্য আর দোষারোপ করো না। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে রায় দিদিভাইকে আমি দোষারোপ করি না, কিন্তু রায় দিদিভাইকে আমি যথেষ্ট পরিমাণে হিংসে করি, কারণ সে তোমার মতন একজন বরকে পেয়েছে। কই আমি তো শালী হিসেবে সেরকমভাবে কোনো কিছু উপভোগ করতে পারলাম না। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা দুম করে অনির্বাণের হাত চেপে ধরে এবং বলতে থাকে যে এবার তো শালী তো আদি ঘরবালি তাই না, তাহলে রায় দিদিভাইয়ের বরের উপর আমারও নিশ্চয়ই অর্ধেক অধিকার আছে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে আলবাত আছে, কেন স্রোতের সঙ্গে তো আমার সম্পর্কটা যথেষ্ট পরিমাণে ভালো, তাহলে তুমিও তো সেই সুবাদে আমার শালিকাই হলে, তাহলে তুমিও আমার উপর অবশ্যই অধিকার ফলাতে পারো। ঠিক সেই কথাতেই নীলাঞ্জনা অনির্বাণের কাঁধে মাথা রেখে বলতে থাকে যে সত্যি বলছো অনির্বাণ দা, তুমি সত্যি আমার হতে চাও? ঠিক সেই মতো অনির্বাণ বলতে থাকে যে তোমার হতে চাও মানে কথাটা ঠিক সেরকম নয়, কিন্তু সবসময় একটা কথা মাথায় রাখবে, আমি তোমার এবং স্রোতে তোমাদের দুজনেরই সকল বিপদ আপদে ঢাল হয়ে তোমাদের সঙ্গে আমি আছি, তোমরা একদম টেনশন করো না। অন্যদিকে নীলু বলতে থাকে যে অনির্বাণ দা, আমার বড্ড বেশি আফসোস হয় যে তোমার মতন জীবনসঙ্গী কেন আমার কপালে জুটলো না, আসলে আমি মানুষ হিসেবে কি এতটাই খারাপ? ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনাকে সান্ত্বনা দেওয়ার জন্য অনির্বাণ নীলাঞ্জনার হাতে হাত রেখে বলতে থাকে যে নীলু, নিজের জীবনের প্রতি এতটা তিক্ততা সৃষ্টি করার কোনো মতে চেষ্টা করো না, তাতে করে লাভই বা কি? তুমি এখন নিজে যতটুকু শুধরাচ্ছ সেটা অনেক। তো বন্ধুরা, একদম শেয়ার সাবস্ক্রাইব করবো না।